নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের যে আপনারা কেন সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আর বিভিন্ন তাদের জায়গাতে সতর্ক হ্যাঁ করতে ভোটের কেন? প্রচারণায় সরকার কেন আরপিও গ্রহণ করবে? নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী, সরকারকে সেটাই তো। আরপিও করতে পারে না? এবং ডিসি, তারা কেন এই কাজটা এসপি, করতে পারবে? ইউএনও যারা সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তাদের অফিসে ঢুকলে বা তাদের কাছে যদি এই প্রচার প্রচারণা দেখা যায় সেটা তো সঠিক হচ্ছে না আসলে। এবং আমি সরকার আমি কিন্তু কিছু আপনাকে সরকারি প্রতিষ্ঠান আমি কি কিন্তু আপনাকে নির্দেশ ওই দিয়েছে। ধারাটা একটু পড়ে শোনাবো? একটু পড়ে জি শোনাই। পড়ে শোনান, জি 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 পড়ে হ্যাঁ, শোনান। এটা হলো আপনার, আমি যত বেশি বলবো তত পাবলিক বিরক্ত হবে, কারণ তারা তো আপনার কথা শোনার জন্যই মুখিয়ে আছেন। না না, আপনাকে খুবই হ্যান্ডসাম লাগছে, লাল শার্টটা আমার পছন্দ হয়েছে, আমিও আপনার দেখা দেখি একটা লাল শার্ট নিয়েছি, এটা পরেওছি একদিন। না, শার্টটা না বেশি লাল হয়ে গেছে, বুঝছেন? না এত এটা লাল আমার হয়ে ভালো গেছে লাগছে। না না, এটা যে ভালো লাগছে। এটা মানে খুব বেশি একটা পড়তে একটু লজ্জা লজ্জা লাগে, বয়স তো হয়েছে, তাই না? না না, বয়স যত বাড়বে পোশাক তত রঙিন হবে, এটা আমি বলি নাই, বলেছেন শফিক রেহমান। আচ্ছা আচ্ছা। উনি শফিক লাল ভাই তো মোজাও উনি আবার পরেন, আমার, উনি লাল মোজাও আমি পরেন কিন্তু এবং ওনার উনি সঙ্গে কাজ বলেছেন। করেছি, আমি কিন্তু ওনার সঙ্গে কাজ করেছি, এবং ওনার এই রঙিন মনের পরিচয় আমি বহুবার পেয়েছি বিভিন্ন ভাবে। উনি আমাকে এটাও বলেছেন যে উনি যে লাল মোজা পরেন এর কারণও বয়স, বলেছেন যে এই যে মোজা লাল, শার্ট লাল, রুমাল লাল, লাল গোলাপ, এই সবই হচ্ছে বয়স যত বাড়বে নিজের রং কমে আসবে, কিন্তু পোশাকের রং তখন বাড়াতে হবে। তার মানে আপনি আলটিমেটলি বলতে চাচ্ছেন যে আমার লাল পোশাক প্রমাণ করে যে আমার বয়স না, বেড়েছে। আপনি প্র্যাকটিস করেন, এক সময় তো বয়স বাড়বে, শফিক রেহমানের মতো 91 বছর হবেন, তখন এটা কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার মূল আলোচনায় আসি। আলোচনা সেটা হলো গিয়ে, আমরা একটা জিনিস খুব মানে বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের একটা বক্তব্য। নির্বাচন কমিশন বললেন যে এই সরকারি কর্মকারী যারা আছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তারা গণভোটে কোনো একটা পক্ষ নিতে পারেন না, স্পষ্ট করে। এবং এটা কোন কারণে পারেন না সে ধারাটা তারা উল্লেখ করেছেন, যে আরপিও ৮৬ নম্বর ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এটা পারেন না। এখন আমরা দেখছি ইতিমধ্যেই তারা এই কাজটা শুরু করে দিয়েছেন, এবং শুরু করে যে দিয়েছেন তাও প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে। এবং এই শুরু করার পেছনে একজন লোক, তো সরকারের একজন উপদেষ্টার পদমর্যাদার একজন ব্যক্তি, উনি সারা দেশে ঘুরে ঘুরে এটা প্রচার করছেন এবং শুরু করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের রীতিমতো চাপ দিচ্ছেন। আমি আরো একটা খবর পেলাম, সেটাও আপনাকে বলি, এটা আমার জন্য খুবই অ্যালার্মিং মনে হলো, যে তারা প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই কিভাবে হাত পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ওয়ার্কশপ মতো করছেন তারা। এবং সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে তাদেরকে খাওয়ানো হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, এবং সঙ্গে নগদ ১৪০০ করে টাকাও দেওয়া হচ্ছে। এই ধরনের কথা আমি শুনেছি। তার মানে একটা বিপুল ব্যয় হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ করার জন্য। কি বলবেন আপনি? নির্বাচন কমিশনকে ১,০০০ কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়েছে এই কাজগুলি করার জন্য, এবং এই যে টাকা দেওয়া হয়েছে এটা কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে এটা তো জিজ্ঞেস করতে হবে, যে এটা কি সেই ফান্ড থেকে কমিশনের দেওয়া টাকা, নাকি যার যার অফিসের টাকা তাদের ফান্ড থেকে তারা খরচ করছেন। দুটোর কোনোটাই তারা করতে পারেন না, কারণ কমিশন বলেছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সরকারি লোক তারা কোনোভাবেই নির্বাচনে কোনো পক্ষ নিতে পারেন না, সেটা গণভোট হোক অথবা নির্বাচন হোক। এই কারণে যে দণ্ডনীয় অপরাধটি সংঘটিত হয়েছে, এই দণ্ডনীয় অপরাধের দণ্ড নিশ্চিত করতে গেলে আপনি দেখবেন যে ঠক বাঁচতে গা উজাড় হবে। এই কাজটি কারা করালেন? সরকার করালেন, অর্থাৎ নির্বাচনের বিধিমালা সরকার নিজেই ভঙ্গ করলেন। যে সরকার দাবি করেছেন যে বাংলাদেশের এই নির্বাচন নাকি ইতিহাসের সেরা, ঐতিহাসিক, মানে সেই রকম একটা নির্বাচন, তারা কিন্তু বারবার বাগাড়ম্বর করেছেন। ফলে এটা একেবারেই যে একটি বাগাড়ম্বর সেটা আরেকবার প্রমাণিত হলো। তারা এই নির্বাচনে বিধি লঙ্ঘন করলেন, যেখানে বিধি লঙ্ঘন করলে সরকারের সেইখানে গিয়ে কাজ করার কথা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা যে আপনি বিধি ভাঙছেন, সেখানে সরকারি লোকেরা নিজেরাই বিধি ভেঙে টাকডুমাডুম করছেন। এটা ঠিক না, এটা ভুল। এবং এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনেরও শুরুতেই এটা বলা উচিত ছিল। এই কাজগুলি করে ফেলার পরে যদি বলে তাহলে লাভ কি? মানে কলা ছিলে ফেলার পরে যদি বলে বুঝাই দাও, কলা আবার আগের মতো করে দাও, তাহলে তো লাভ নাই কোনো। এটা আসলে ঠিক এখন হলো না। যদি কোন একজন নাগরিক যে মামলা করে দেন,
এবং সেখানে এই দণ্ডটা কি হবে সেটাও কিন্তু আমি ওই ধারাটা পড়েছি, ওখানে দণ্ডটা উল্লেখ করা আছে। দণ্ডটা হলো মানে মিনিমাম 1 বছর, মিনিমাম, এর নিচে দেওয়ার কোনো সুযোগ নাই। আর ম্যাক্সিমাম 5 বছর, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন মানে যে অর্থদণ্ড অফিসে, হতে পারে এবং মিনিমাম 1 বছর বা 5 বছর হতে পারে, অথবা উভয়ই হতে পারে। হ্যাঁ আমি বলছি 1 বছরের কম হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। না মানে কারাদণ্ড হবেই, তার সঙ্গে জরিমানা হবে, মিনিমাম এক অথবা বছর তার সাথে মিনিমাম এক জরিমানা বছর করাও যেতে পারে, ম্যাক্সিমাম পাঁচ নাও করা বছর যেতে পারে। জি। কারাদণ্ড হবে, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন আমার কথা হলো, যদি কেউ যে মামলা করে দেয় যে ভাই আপনি যে অপরাধটা করেছেন, অপরাধ যে করেছেন তার তো কোনো মানে আপনার প্রমাণ খুঁজতে হবে না, প্রত্যেকটা সরকারি অফিসের সামনে বড় করে কাপড়ে লেখা আছে যে হা মার্কায় ভোট দিন, হাতে ভোট দিন, এইটার জন্য স্বাধীনতা রক্ষার জন্য হাতে ভোট দিন, স্বৈরাচারী প্রত্যাবর্তন ফেরানোর জন্য হাতে ভোট, মানে সবাই সরকারি হবে, নিচে লেখাও আছে কোন অফিস থেকে এখানে করতেছে তাও আছে। এখানে দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে আইনে আছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই আহ, নির্বাচনে পক্ষ নেয় তাহলে বা প্রচার প্রচারণা করে তাহলে শাস্তি হবে, কিন্তু এই কাজটা সরকার নিজেই যদি করে, সরকারকে তো আর কারাদণ্ড দেওয়া যায় না, কিংবা সরকারকে তো আর জরিমানা করা যায় না। এই কারণেই কিন্তু আইনে এটা উল্লেখ করা হয় না যে সরকারের কোনো লোকও এই কাজটা করতে পারবে না। তো এইটা সরকার আসলে স্পিরিচুয়ালি বোঝা উচিত ছিল যে যে কাজটা সরকারের একজন কর্মকর্তা করলে অন্যায় হয়, সেই কাজটা সরকারের অন্য কর্মকর্তা করলেও আসলে এটা অন্যায়ই হয়। আমি ফলে আমি এই আপনাকে অন্যায়টা যে এই অন্যায়টাতে যে সরকারি মেশিনারি ব্যবহার করা হয়েছে, বরং সেই জবাবদিহিতা নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের, যে আপনারা কেন সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আর বিভিন্ন তাদের জায়গাতে সতর্ক হ্যাঁ করতে ভোটের হবে কেন? প্রচারণায় সরকার কেন আরপিও গ্রহণ করবে? নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী, সরকার কি সেটাই তো। আরপিও করতে পারে না? এবং ডিসি, তারা কেন এই কাজটা এসপি, করতে হবে? ইউএনও যারা সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তাদের অফিসে ঢুকলে বা তাদের কাছে যদি এই প্রচার প্রচারণা দেখা যায়, সেটা তো সঠিক হচ্ছে না আসলে। এবং আমি সরকার আমি কিন্তু আপনাকে কিছু সরকারি আমি কি প্রতিষ্ঠান কিন্তু আপনাকে নির্দেশ ওই দিয়েছে। ধারাটা একটু পড়ে শোনাবো? একটু পড়ে জি, শোনাই। পড়ে শোনান। জি জি জি, পড়ে হ্যাঁ, শোনান। এটা হলো আপনার আরপিওর 86 নম্বর অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট অথবা কোনো ভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন, তবে তিনি কোনোভাবেই গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কিন্তু সরকার নিজেই তো আহ্বান জানিয়েছেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান উপদেষ্টা নিজেই বক্তৃতা দিয়ে হাতে ভোট দিতে বলেছেন। এখন তাকে কি এখন এটা সেটা তো কিসের মধ্যে করেছেনই। আছে রে ভাই? যেটা আপনি চিন্তা করেন যে সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন, শুধু তাই না, আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণভোটের স্পিরিটের ক্ষতি করছেন। কারণ গণভোটে সরকার পক্ষ হয় না, গণভোটে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন, যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি। কিন্তু সরকার বলে দিচ্ছে আমার কাজটাই ঠিক, হ্যাঁ ভোট দেন, না দিলে আপনি দোসর, না দিলে আপনি গোলাম, না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন, না দিলে ফ্যাসিবাদ এসে পড়বে। তাহলে সরকার তো এখানে কোনোভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন। এই পক্ষ সরকার নিতে পারেন না। সরকার জনগণের কাছে কেন গিয়েছেন? ঠিক না বেঠিক, হ্যাঁ বা না, এটা জানার জন্য। কিন্তু আপনি যদি বিচারের আগেই তালগাছ আপনার বলেন, যদি বলে দেন যে হ্যাঁ আপনি বিচার করুন, কিন্তু আপনাদের সবাইকে হ্যাঁ বলতে হবে, না বললেই আপনি ভুল, আপনি দোষর, আপনি নাই, আপনি, মানে অনেক রকম ট্যাগিং হচ্ছে। তো সরকার এই কাজটা করেছেন এবং সরকার অন্যায় করেছেন, এটা তো আইন অনুযায়ী তাই। এখন সরকার যদি বলেন, আমি দেখেছি সরকার, প্রত্যেক সরকারের কিছু চামচা গজায়, তো এই সরকারেরও গজিয়েছে এবং এরা কোন কোন ক্ষেত্রে সরকারের বেনিফিশিয়ারি। তারা বলার চেষ্টা করছেন যে এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বলে ও যা খুশি তাই করতে পারে। এখন মনে করেন রাস্তার পাশে আপনি একটা আঘাত পেয়েছেন, কেউ একজন আপনার এই আঘাতটাকে বললো যে দেন দেন আমি এটা পরিচর্যা করি, করে কি উনি যা খুশি তাই করে দিতে পারবেন? উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে গঠিত একজন চিকিৎসক, তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার রক্ত বন্ধ করবে, কিন্তু সেই জন্য উনি কি যা খুশি তাই করতে পারেন? পারেন না। উনি যদি যা খুশি তাই করেন নিজে না জেনে,
অথবা ইচ্ছাকৃত ভাবে, অথবা এই দাবিতে যে আমি তো ডাক্তার না, কিন্তু রাস্তার পাশে ওনাকে পেয়েছি, এখন কি করব, আমার মনে যা চেয়েছে তাই করেছি। এটা তো পারা যায় না। যে কোনো ভাবেই গঠিত সরকারকে সরকারের মতো আচরণ করতে হবে, এটাই জি। হচ্ছে ঘটনা। এখন আমি আরেকটা প্রসঙ্গে একটু যাই, এটা নিয়ে সরকার কি করবেন জানি না। সরকারের আলী রিয়াজ সাহেব আবার কোন তথ্য দিবেন, হাজির করবেন, সেটাও বলতে পারবো না। আমার তো পার্সোনালি আমি তো খুব হতাশ যে এই আমেরিকার নাগরিক আমাদের এখানে এসে কি করতেছেন না করতেছেন বুঝি না। আরেকটা বিষয় আমি বলি, এই যে আইন না মানার বিষয়টা, এখন আপনি কিন্তু শুরু থেকে বলে আসছিলেন এটা নিয়ে, আমি দেখেছি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোতে আপনি এখানে কিন্তু নৈতিকতার প্রশ্নটা তুলেছিলেন। এখন আপনি যেটা নৈতিকতা, কমন সেন্সে নৈতিকতার প্রশ্ন তুলেছিলেন, সেটা কিন্তু এখন আইনগত ভাবেও যে অবৈধ, এটা আমরা জানতে পারলাম। আইন নিয়ে কথা এখন কেন বলি আমাদের না, আইন নিয়ে কথা বললে বর্ডার বাহিনী এসে বলে আপনি কি লয়ার। বুঝছেন, বর্ডার বাহিনী নিজে তো পড়াশোনা করবে না, বর্ডার বাহিনী তো নিযুক্ত, পয়সার বিনিময়ে যা খুশি তাই বলে, মাথা বেচা লোকজন আঙ্গুল বিক্রি করে টাইপ করে। এই বর্ডার বাহিনীর জন্য আমি আইন নিয়ে কোনো কথা বলি নাই, আইনের লোকের আইন নিয়ে কথা বলে দিয়েছে। এখন কথা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা উনি যে আরেক কথা বললেন যে আমাদের এই দেশটা নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি পাসপোর্ট জালিয়াতি হয়, ভিসা জালিয়াতি হয়, অমুক হয় তমুক হয়, এগুলি বললেন। এবং এক জায়গায় বললেন উনি যে উনি নাকি মধ্যপ্রাচ্যে কোন দেশে গিয়েছিলেন, সেখানে দেখছেন যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে একজন লোক, এক মহিলা গিয়েছেন, যেখানে যে সে গৃহ পরিচারিকার কাজ করছে। তো আমার কাছে এই জিনিসটা খুব কনফিউজিং মনে হলো যে যদি উনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যেয়ে থাকেন, তাহলে গৃহ পরিচারিকার কাজ করবেন কেন? উনি তো ডাক্তারের কোনো কাজ করার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর কথা হলো, যদি উনি সার্টিফিকেট নেন, বাংলাদেশ থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যদি কেউ বিদেশ যায়, তো সেই সার্টিফিকেট যদি কাজের জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা অ্যাটাস্টেড হতে হয়, ভেরিফাইড হতে হয়, নানা রকম কিন্তু বিষয় আশা আছে, আমি যতটুকু বুঝি। তাহলে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে উনি যদি বলেন আমাদের এই দেশটা জালিয়াতির কারখানা হয়ে গেছে, তাহলে সরকার প্রধান হিসেবে উনি কি করলেন গত 1.5 বছরে? এবং ওনার এটা বলা সাজে? এখন সারা দুনিয়া তো বলবে যে তোমার সরকার প্রধান বলে তোমরা জালিয়াতির কারখানা, তো তোমাদেরকে আমরা কিভাবে কি করবো? এটা থেকে আমাদের ইমেজ দুনিয়া জুড়ে বৃদ্ধি পেল না কমলো? এই কথার পেছনে মানে অনেকগুলো অযৌক্তিকতা আছে। প্রথমত, আপনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গৃহ পরিচারিকার কাজ যিনি করছেন, এটি করতে পারেন যদি সত্যিকারের ডাক্তারও হন। অবস্থায় ভেদে বা কোনো চাপে পড়ে বা কোনো কারণে কেউ যদি সেখানে ডাক্তারি করতে পারছেন না কিন্তু গিয়েছেন, কোনো কারণে চাপে পড়ে কিন্তু মানুষ অনেক কিছু করে। কিন্তু সৌদি আরবে এই ঘটনাটি ঘটার কোনো সুযোগ নাই, কারণ সৌদি আরবে অবৈধ গৃহ পরিচারিকা রাখার কোনো সুযোগ নাই। যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন, তাকে আমাদের ইমিগ্রেশন পার হতে হয়েছে, এবং এইখানেই তার আকামা বা ওয়ার্ক পারমিট শো করতে হয়। ওয়ার্ক পারমিট শো না করে কেউ সৌদি আরবে যেতে পারে না। ফলে এই ওয়ার্ক পারমিট শো করে যখন তিনি সৌদি আরবে গিয়েছেন, তার পাসপোর্টটাও সেখানে দেখাতে হয়েছে। ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্টে গায়ে পেশা লেখা থাকে, এবং এই পেশাটা দেখা যায়, আমাদের ইমিগ্রেশনের অফিসাররা এটা দেখতে পান। ফলে যদি পাসপোর্টে পেশা লেখা থাকে ডক্টর আর আকামায় লেখা থাকে গৃহ পরিচারিকা, তাহলে আমাদের ইমিগ্রেশনই পার হওয়ার কথা না। ফলে উনি এই গল্পটা যে বলেছেন, এই গল্পটা আসলে বলেছেন হয়তো, কিন্তু এই গল্পটা কতখানি কি, এটা আসলে বাছাই করা, যাচাই করা দরকার ছিল। ইনি এই অন্যায়টা দেখেছেন ওইখানে বসে, তাহলে ওই অন্যায়টা তো সুনাগরিক হিসেবে তখনই রিপোর্ট করে দেওয়ার কথা। আর গৃহ পরিচারিকা তাকে কেন এসে বলবে যে আমি ডাক্তার, অথবা কেন বলবে যে আমার ডাক্তারের সার্টিফিকেট আছে? আর ওই গৃহ পরিচারিকা যদি ধরা পড়ে গিয়ে থাকে সৌদি আরবে, তাহলে সরকারেরই সেটা জানার কথা। এই সরকারের থাকা অবস্থায় উনি যদি এটা জেনে থাকেন, তাহলে আমি বুঝলাম যে প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন। কিন্তু অতীতে গিয়ে থাকলে তিনি, তখন তো উনি প্রধান উপদেষ্টা না, ওনাকে এই গল্প কে শুনিয়েছে? এগুলো আসলে এক ধরনের মানুষের মনে কৌতূহলী, মানুষের মনে প্রশ্ন জাগায়। কিন্তু যে কাজটা তিনি করেছেন, তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা, এটা ওনার মুখ থেকে আসাটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই জালিয়াতির কারখানার তিনি প্রধান উপদেষ্টা, এইটা তো তার মনে রাখা দরকার ছিল। এতে আমার মতো সাধারণ নাগরিকরা অনেকেই দুঃখ পাবেন। আমি আপনাকে একটা গল্প শোনাই, এটা আমার দেখা নয়া চিন নামে একটা বই আছে, শেখ মুজিবুর জি। রহমানের লেখা। জি। উনি তখন পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রী সম্ভবত। তো উনি নয়া চীন পরিদর্শনে গিয়েছিলেন, এবং সেইখানে যাওয়ার পরে ওখানে ওই কথাটা উনি লিখেছেন যে অনেকেই বদনাম করছিল পাকিস্তানের, এবং পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার। কিন্তু উনি চিন্তা করলেন যে এই বদনাম করাটা তার সাজে না,
কেন সাজে না? কারণ উনি বললেন যে এটা সাজে না এই জন্য, উনি কি তখন মন্ত্রী কিনা আমার ওটা মনে নাই, আমার দেখে নয়া চেনে, কিন্তু এই কাহিনীটা আছে, এটা আমি পড়েছি। তো উনি চিন্তা করলেন যে নিজের দেশের ব্যাপারে বিদেশিদের কাছে এসে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। নিজের প্রেসিডেন্ট কিংবা নিজের দেশের মানুষ বা নিজের দেশের যা কিছু থাকুক নিন্দা করার, এইটা উনি যেহেতু রাজনীতি করেন দেশে করবেন, কিন্তু বিদেশের কাছে নিজের দেশকে ছোট করাটা উচিত হবে না বলে উনি বিরত থাকলেন। এবং এখানে আরো একটা গল্প আছে যে উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন, সবাই উপহার দিচ্ছিল, উনি তো জানেন না যে সকলকে উপহার দিতে হয় এইভাবে।